এবার জাস্ট লাইটটা নিভিয়েছি, এমন সময় ওরে বাবারে এ করে চিৎকার। মামা যে খুলেছে দেখছি এরম করে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে বিছুটা, গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। চা বানাচ্ছি, হঠাৎ দেখি দরজার সামনে এরম লুঙ্গি পরতো, তো লুঙ্গিটা এরম ধরা। আমার এক কাপ নিলি না? আর আমি না ঘুরে কাপটা নিয়ে তাকিয়ে দেখি নেই। তুমি আওয়াজ পেয়েছো? আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। আপনি জানেন না উনি তো মারা গেছেন। আমার না মানে মারা গেছে মনে হচ্ছে বিট্টুদাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে বিট্টুদা তুই মরে গেছিস না তুই আছিস? বিশ্বাস করার পার্থ, আমি ওই বিছনা অব্দি এগোতে পারলাম না। আমার মনে হচ্ছে বিছনার চারপাশে কেউ না, মানে অনেক লোক ঘুরছে। তো আন্টি সেদিন বেরিয়ে এসে আমাদের হাতে একটা করে চকলেট দিয়েছে। চকলেটগুলো পকেটে ঢুকে, কত তো খেলায় ব্যস্ত, চকলেটগুলো পকেটে ভরা হয়েছে, খেলাধুলো হয়েছে, বাড়ি চলে এসেছি। বেরিয়ে ওদের দোতলার সিঁড়ি দিয়ে যখন উঠছি, তখন দেখি আন্টি মেঝেতে শুয়ে আছে এবং একটা সাদা কাপড় দিয়ে যতবার ঢাকা দেওয়া হচ্ছে রত্না দিদি ততবার টেনে চাদরটা ফেলে দিচ্ছে। মানে ওখানে আরো লোকজন ছিল? অনেক লোকজন ছিল। আচ্ছা। এবার ওই যে ফেলে দিচ্ছে, তার মধ্যে দেখছি আন্টির কান দিয়ে নাক দিয়ে রক্তের দাগ, ওইটুকুটা দেখেছি। প্রায় 11:30-12টা বাজবে। হঠাৎ দেখছি ডাইনিং রুমে, আমার রুম তার পাশে ডাইনিং রুমের দরজাটা খুলে যাচ্ছে আপনি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আর তারপর দেখছি গুটি 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 একটা সাদা ফিগার চাদর ঢাকা এগিয়ে আসছে। আর এত ভয় পেয়ে গেছি, কি করব বুঝতে পারছি না, আন্টি বলে ডাকতে পারছি না, আমার কথাই হারিয়ে গেছে একদম। তো যাই হোক, ওটা আস্তে আস্তে এসে বিছনার পাশে যে দাঁড়িয়েছে মশারি টাঙানো, এরকম করে হাত বার করেছে, দেখি 3টে চকলেট। হ্যালো বন্ধুরা, আমি পার্থ, আর আজকের শুক্রবারের এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এপিসোডটা খুবই মারাত্মক একটা এপিসোড হতে চলেছে, যেখানে আমার সঙ্গে সুচন্দ্রা রয়েছে। সে তার জীবনে তিনটে মারাত্মক ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছে, যেটা তার জীবনে একটা স্পট বানিয়ে দিয়েছে, যেটা সে জীবনেও কখনো ভুলতে পারবে না। সেই ইনসিডেন্টটা যখন আমি শুনছিলাম, আমার মনে হলো যে ইনসিডেন্টগুলো আপনাদেরও শোনা দরকার। কোথাও না কোথাও এরকম ইনসিডেন্ট আপনাদের সঙ্গে ঘটতে পারে। আজকে সোজাসুজি চলে যাব আজকে আমাদের গেস্ট সুচন্দ্রার কাছে। তো কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা, তুমি আমাকে 3খানা ঘটনা তোমার লাইফের বলেছো, যেটা আমার মনে হয়েছিল শুনে আমারই গায়ের লোম খারাপ হয়ে গেছিল। এতটাই ভয়ানক একটা ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, যেটা তোমার ছোটবেলার থেকে তোমার শুরু হয়েছে লাইফে। ঘটনায় যাওয়ার আগে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করবো, তুমি কি ভূতে বিশ্বাস করো? নিশ্চয়ই বিশ্বাস করি। আচ্ছা, বাই প্রফেশন তুমি একজন টিচার, রাইট? তো তোমার জীবনে তুমি ছোটবেলা থেকেই তুমি বাইরে বাইরে ঘুরেছো অনেক জায়গায়, আর তারপরেই তোমার কোনো এরকম ইনসিডেন্ট তোমার লাইফে আসা স্টার্ট হয়, প্যারানর্মাল ইনসিডেন্ট যেগুলো আমরা বলি। তো একদম প্রথম থেকে বলো যে তুমি জীবনে প্রথম কখন তুমি এরকম প্যারানর্মাল এনকাউন্টারের সঙ্গে ফেস করেছো? প্রথম যে ইনসিডেন্টটা হয় তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। আর থাকতাম কালিম্পংয়ে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো কালিম্পং এর যে বাড়িটায় থাকতাম তার চারদিকে এরকম বাড়ি ছিল, আর বড় একটা মাঠ ছিল যেখানে সব বাড়ির বাচ্চারা এসে খেলাধুলো করতো। এবং আমাদের ছোটবেলাটা এত ভালো ছিল যে ওই 5টা থেকে 6টা মানে খেলার একদম খেলতেই হবে টাইপস। তো ওই বাড়ির কাকিমা কিছু দিল, ওই বাড়ির মেশো কিছু দিল, তো কিছু না কিছু আমরা পকেটে নিয়ে বাড়ি আসতাম। তো পাশের বাড়ি যাদের রান্নাঘর ছিল, ওদের বাড়িটা অপোজিটে দোতলায় ছিল থাকার জায়গাটা, রান্নাঘরটা আমাদের বাড়ির সামনে। তো ওরা ওই নেপালিদের খাওয়ার টাইম গুলো একটু আলাদা হয়, আমাদের মতো নয়। সকালবেলা ওরা ভাত খেয়ে নেয়, 3টে 3:30 ওরা একটা চা নাস্তা করে। সন্ধ্যেবেলা 5:30 6টার মধ্যে ডিনার হয়ে যায়। তখন তো আমাদের রান্না বান্না সবে শুরু হয়। তো আন্টি সেদিন বেরিয়ে এসে আমাদের হাতে একটা করে চকলেট দিয়েছে। চকলেটগুলো পকেটে ঢুকে, কত তো খেলায় ব্যস্ত,
চকলেটগুলো পকেটে ভরা হয়েছে, খেলাধুলো হয়েছে, বাড়ি চলে এসেছি। মা মাছ ভাজছিল রান্নাঘরে, তো এমন সময় হঠাৎ বিশাল চিৎকার একটা শোনা গেল। তো মা বললো যে দেখি তো রাতনাদের বাড়িতে মনে হয় কিছু হয়েছে, তুই স্টোভটা নিভিয়ে দে। মা বলতো তখন তো গ্যাস ট্যাস বেরোয়, আচ্ছা। স্টোভটা নিভিয়ে দিয়ে বললো আমি হয়ে আসছি, তুই যাবি না। আর রিবেলিয়াস মাইন্ড তো, যাবি না বলেছে, ওটা যেতেই হবে। তো আধ ঘন্টা পর মা আসছে না দেখে গুটি গুটি বেরিয়ে ওদের দোতলা সিঁড়ি দিয়ে যখন উঠছি, তখন দেখি আন্টি মেঝেতে শুয়ে আছে এবং একটা সাদা কাপড় দিয়ে যতবার ঢাকা দেওয়া হচ্ছে, রত্না দিদি ততবার টেনে চাদরটা ফেলে দিচ্ছে। মানে ওখানে আরো লোকজন ছিল? অনেক লোকজন ছিল। আচ্ছা। এবার ওই যে ফেলে দিচ্ছে, তার মধ্যে দেখছি আন্টির কান দিয়ে নাক দিয়ে রক্তের দাগ, ওইটুকুটা দেখেছি। আচ্ছা। ক্লাস 3 এর একটা বাচ্চা, লাইফে প্রথম মৃত্যু দেখলাম। এবার বাড়ি চলে এসেছি, এসে মায়ের অপেক্ষা। তারপরে মা এসছে, খাবার টাবার দিয়েছে, কেউ খেতে পারেনি সেদিন, শুনে খুবই খারাপ লাগলো। ওই সময় আন্টির হাজবেন্ড আর 2 ছেলে কলকাতায় এসেছিল ওদের মেডিকেল কলেজের এক্সামস দিতে, দিদি আর মা একা ছিল। আচ্ছা। ওই সময় এই ঘটনাটা ঘটে। এবং যাই হোক কোনো রকমে কিছু খেয়ে টেয়ে রাতে শুয়ে পড়া হলো। আমি একা শুতাম, ক্লাস 3 থেকে আমার বেডরুম আলাদা ছিল। পকেটে হাত দিয়ে দেখি, নাইট ড্রেস পরার আগে তখন চেঞ্জ করতে গেছি, দেখছি লজেন্সটা রয়েছে। যাই হোক ওটা নিয়ে, লজেন্সটা যে দিয়েছে সে তো আর নেই, লজেন্সটা টেবিলে রাখলাম, রেখে নাইট ড্রেস পরে শুতে গেলাম। কিছুতেই ঘুম আসছে না, ছটপট 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 করছি। এমন সময় প্রায় 11:30-12টা বাজবে, হঠাৎ দেখছি ডাইনিং রুম, আমার রুম তার পাশে ডাইনিং রুমের দরজাটা খুলে যাচ্ছে আপনি আপ। প্রচন্ড ভয় পেয়ে গেছি, আর মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো সেটা চিৎকার করার কোনো স্কোপ নেই। তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, এরকম করে একটু বার করছি চোখ, আবার দেখছি না কেউ না, দরজাটা কিন্তু খুলছে। তারপর দেখছি গুটি 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 একটা সাদা ফিগার চাদর ঢাকা এগিয়ে আসছে। আর এত ভয় পেয়ে গেছি, কি করব বুঝতে পারছি না, আন্টি বলে ডাকতে পারছি না, আমার কথাই হারিয়ে গেছে একদম। তো যাই হোক ওটা আস্তে আস্তে এসে বিছনার পাশে যে দাঁড়িয়েছে, মশারি টাঙানো, এরকম করে হাত বার করেছে, দেখি 3টে চকলেট। আর মানে এত ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে মশারি ছিঁড়ে ছুটতে মায়ের বেডরুমে চলে গেছি। গিয়ে মানে মুখ দেখাতে পারছি না, এরকম করে মায়ের পায়ের কাছে মাথা নিচু করে শুয়েছিলাম। সকাল হওয়াতে মা বলছে তুই এখানে, কি হয়েছে? বলছে এই ঘটনা। না যত ভুল মানে ইমাজিনেশনের এটা ভুল ধারণায়, মা খুব স্ট্রং পার্সোনালিটি। তো যাই হোক সেটা বলে টলে ধামা চাপা হলো। বাট এই স্পাইন চিলিং যে একটা ব্যাপার, সেটা আজও আমি ফিল করি যে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এনকাউন্টার মৃত্যুর সাথে, এবং হয়তো আন্টির স্পিরিটের সাথে। আমি কি মানে স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি অস্বাভাবিক? না, প্রেশার হাই হয়ে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত বার করে উনি মারা যান। তো যাই হোক বডি তো 3 দিন ছিল, বিকজ ফ্যামিলি বাইরে ছিল বলে। তারা আসার পর তারপরে গ্রেভইয়ার্ডে নিয়ে যাওয়া হয়, ওটা ক্রিশ্চিয়ানস ছিল, আর আমাদের পাড়াটায় ছিল সবাই ক্রিশ্চিয়ানস, আমরা শুধু বাঙালি। আচ্ছা। তো মানে ওই আন্টিকে তারপর থেকে খুব মিস করেছি। এমনও হয়েছে যে যখন খেলতে গেছি হঠাৎ করে হয়তো বারান্দার দিকে তাকালাম, মনে হতো কেউ একটা দাঁড়িয়ে আছে। তো এটা বেশ অনেক বছর অবধি আমার সঙ্গে ছিল এক্সপিরিয়েন্সটা। না মানে সিরিয়াসলি, মানে একজন মারা গেল, সে প্রত্যেকদিন কিছু না কিছু তোমাদেরকে দিত বাচ্চাদেরকে। সে যেদিনকে মারা যায় সেদিনকে তার দেওয়া সেই টফিটাও তোমার কাছে রয়েছে। আর সেদিনকেই এমন সময় ঘটনাটা ঘটলো যে এমন একটা ফিগার, হয়তো ওনারই আত্মায় আসলো, এই যে বাচ্চাদেরকে যে টফিগুলো দিত বা খাওয়ার জিনিসগুলো দিত, সে তখনও তার মানে মৃত্যুর পরের লাইফেও সে কিন্তু সেই জিনিসটা হয়তো করার চেষ্টা করেছিল। মানে এটা যদি আপনাদের সঙ্গে এরকম ঘটে থাকে, তাহলে আপনারা কি করবেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আমার তো প্রচন্ড এই জিনিসটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা মানে কতটা স্পাইন চিলিং। একটা বাচ্চা 3 বছর বয়স, তার জীবন এরকম, ক্লাস 3 সরি হ্যাঁ ক্লাস 3 তে পড়ে, কারেক্ট। আর তার আগে কিন্তু কোনোদিন ভূতের গল্প টল্প কিছু শুনিনি, কারণ মা যেহেতু খুব স্ট্রং পার্সোনালিটি ছিল, আর ভূতের গল্প ভূতের বই কখনো তার আগে পড়িও নি, শুনিও নি। স্বাভাবিক, একটা 6 বছর 7 বছরের একটা বাচ্চার জন্য এই হরর ফ্যাক্টরটা তখন তার লাইফে আসেনি বা আসে না, আস্তে আস্তে যখন গ্রো করে সেই জিনিসটা। কিন্তু
তাও যে ভয়টা পাওয়া, যে ন্যাচারাল ইনস্টিংক্ট, যে এরকম একটা কোনো একটা অবয়ব দেখলাম, দরজাটা আপনা খুলে গেল, বা সে একটা টফি তোমায় দিচ্ছে, তো সেটা মানে মারাত্মক একটা, মানে সত্যি একটা ভয়ানক একটা ব্যাপার। তারপরে হয়তো তোমার সঙ্গে এই ঘটনাটা হয়তো ঘটেনি, হয়তো এরকম কিছু এরপরে আরো ভয়ঙ্কর ঘটনা আরো ঘটেছে। ঘটেছে তোমার সঙ্গে। এই তাহলে এবার নেক্সট তাহলে শুনি, তাহলে এরপরে আর কি ঘটনা ঘটেছে? এরপরে একটা ছোট্ট এপিসোড বলি। হ্যাঁ। ক্রিশ্চিয়ান চার্চে না ভীষণ আমার একটা ভক্তি, আমার মনে হয় খুব শান্তিপূর্ণ জায়গা। তো মা যেহেতু বললাম খুব স্ট্রং পার্সোনালিটি, খুব বকাঝকা করতেন, শাসন টাসন একটু বেশি হতো। তো যখন খুব ডিপ্রেসড, বা তখন তো ডিপ্রেশন বুঝতাম না, দুঃখ হতো, তখন ওই স্কুল থেকে আসার পথে একটা গ্রেভইয়ার্ড ছিল, ওখানে গিয়ে না সব ওই বড় বড় টুমস্টোন গুলো দেখতাম। মোস্টলি ব্রিটিশ পিপল। আচ্ছা। তো ওইগুলো দেখতাম, ওখানে হয়তো একটু হাঁটলাম, কোনো গাছের তলায় একটু বসলাম, এটা আমাকে ভীষণ টানতো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু কখনো সেখানে কিন্তু আমি কিছু দেখিনি। ওটা তো এক্সপেক্ট করা যায় যে এরকম হবে বা আসবে, এটা ন্যাচারাল, কিন্তু ওখানে কখনো কিছু দেখিনি, কখনো কিছু পাইনি, কিন্তু খুব শান্তি পেয়েছি। এটা একটা মানে অনেক বছরই এই ফিলিংসটা আমার সাথে ছিল, মানে এখনো চোখ বুঝলে মনে হয় ওটা বোধহয় সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা ছিল। তো তারপর তো বহু বছর কোনো এপিসোড হয়নি বা কিছু। আমার এক ছাত্র ছিল দেবরাজ, তার সাথে এখনো অবশ্য যোগাযোগ আছে। তখন ওরা ব্যাচেলর ছিল, ওরা 4 বন্ধু যাদবপুরে একটা বাড়িতে থাকতো। এবার একদিন দুপুরে হয় যে চলে এসো সবাই মিলে, সানডে ছিল বোধহয়, রোববার দিন, সবাই মাংস ভাত খাওয়া, বাঙালিদের তো আমাদের ওটা বেশি টানে। তো চলে গেলাম, মাংস ভাত রান্না হলো, খাওয়া দাওয়া হলো, ওরা 4 জন, আমি আমার মেয়ে। তো খাওয়া দাওয়া হয়ে খুব ওরা সব তাস টাস খেলছিল, আমি যেহেতু তাস খেলতে জানি না, আমি বসে বসে দেখছিলাম। তারপরে সবাই ঠিক 2:30-3টের সময় বলে, এই প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো যে যার শুয়ে পড়লো, তখনকার দিনে অত মোবাইল ফোনেরও ছিল না আমার মনে হয়। তো আমিও শুলাম একটা রুমে, আমি আমার মেয়ে, মেঝেতে বিছনা, ব্যাচেলর ছেলেদের ঘর যেরকম হয় আর কি। হঠাৎ মানে একটু ঝিম এসেই গেছে, হঠাৎ দেখি, মানে হঠাৎ ফিল করছি যে আমি না পাথর হয়ে গেছি, হাত পায়ে সার নেই, মানে প্রচন্ড ভারী লাগছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তাকিয়ে দেখছি যে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই বিছনার পাশে যেন কেউ একটা হাঁটাহাঁটি করছে, ওই ফিলিংটা পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। আর আমি বা অত ঠান্ডা হয়ে গেলাম কেন হঠাৎ? তো খানিক পরে উঠে বসলাম, অনেক চেষ্টা করে উঠে বসলাম, জল খাবো, গলা কাঠ হয়ে শুকিয়ে গেছে, কি করি কাউকে ডাকতে পারছি না, গলা মনে হয় চোখটা, মেয়ে তো ঘুমাচ্ছে ছোট, পাচ্ছি না, তখন কি করি ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম মানে একটা ফ্লিটিং সেকেন্ডে এরকম ভাবে চলে গেল একটা লম্বা চুল খোলা কেউ একটা। আর ওই যে উঠে বসেছি, ঠক ঠক করে কাঁপার মতো অবস্থা আর কি। এমনিতে আমি খুব স্ট্রং। আমার পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের 5টা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই 5টা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের
কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে। তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস এর ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি পডকাস্টটা আপনারা শুনতে পারবেন। এখন ভয়টা একটু কমই, মানে হ্যাঁ, এটা তো হয় না, হঠাৎ করে যদি এরকম যে কিছু জিনিসটা একটা দেখতে পাচ্ছি পাচ্ছ না হ্যাঁ, বা ফিল করছো কেউ আশেপাশে ঘুরছে, এক্স্যাক্টলি, আর হঠাৎ করে যদি এরকম একটা সিন তুমি দেখো, একটা লম্বা চুলালা কেউ ফট করে ঘুরে গেল, একটা আননোন ফিগার, স্বাভাবিক সবারই একটা ভয় লেগেছে ওই জায়গাটাতে। আর আমি আবার ওদের পরে যখন ওরা উঠে টুটে আমি বসে আছি, কি হলো তুমি এরকম বসে আছো কেন, আমি তো জানি সেরকম একটা হয়েছে, বলে দা তোমার ভুল ধারণা। সঞ্জয় বলে ওদের একটা গ্রুপে ছেলে ছিল, ও বলছে তোমায় আগে বলা হয়নি, এই মানে আমাদের এই অ্যাপার্টমেন্টে কোনো একটা ঘরে একটা মেয়ে কলেজ স্টুডেন্ট, আচ্ছা, তো বোধহয় সেটার মানে ওর প্রেজেন্সটা এখনো সেখানে রয়েছে। অনেক সময় আমি শুনেছি যেটা যে স্পিরিটসটা কিছু খবর দিতে আসে ওর সলিউশন বার করতে না আসে। সবসময় এটা হয় না। মানে যদি এরকম অপঘাতে কেউ মারা যায় বা নিজেকে মারে কখনো, তো সেই সব ক্ষেত্রে যে স্পিরিটস গুলো থাকে বা যে এন্টিটি গুলো থাকে, এক তো তাদের মুক্তি হয় না। যেটা আমার একটা লাস্ট একটা এপিসোডে আমাদের একজন আঘরি এসেছিলেন, তো তিনিও বলেছেন যে তাদের আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেবো আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। তো মুক্তি হয় না, কারণ কি, জীবনটা তো খুব প্রেশিয়াস, একটা একটা লাইফ তুমি ফাট করে এন্ড করে দিচ্ছ, যেটা তোমার করা তোমার হাতের জিনিস ছিল না, তো তুমি করছো। তো অ্যাজ আ স্পিরিট বা অ্যাজ আ এনার্জি তোমাকে অত বছর তোমাকে এখানে থাকতে হবে। যদি তোমার লাইফ স্প্যান এখানে 65 থাকে আর তুমি 25-এ চলে গেলে, তো এই যে মাঝের যে স্প্যানটা আছে তোমাকে এখানেই স্পেন্ড করতে হবে। তো বিভিন্ন জনই হয়, তো কেউ প্রেত হিসাবে যায়, কেউ পিশাচ হিসাবে হয়, কারোর মুক্তি হয়ই না। কারণ এটার পিছনে অনেক রকম আমাদের বাঙালি তন্ত্র মতে বিভিন্ন জিনিস লেগে যায়, দোষ যেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে অনেক সময় এই এন্টিটি গুলো কারোর ক্ষতিও করতে পারে, আবার চাইলে পর যারা যারা কম পাওয়ারফুল হয় তারা হয়তো ক্ষতি করতে পারে না, তারা হয়তো প্রেজেন্সটা ফিল করাতে পারে। এই ক্ষেত্রে হয়তো তোমাকে প্রেজেন্সটা ফিল করাতে পেরেছিল যারা একটু মানে পুরনো হয়ে যায়, তো তারা পিছার জনিতে চলে যায়, তো তাদের একটু পাওয়ার থাকে, তারা প্রসেস করতে পারে। তো ডিপেন্ড করছে এদের মৃত্যুটা কিরম ভাবে হয়েছে, কি সিনারিওতে হয়েছে, আর তারা কত বছর আগে করেছে। তো এরকম ভাবে হয় প্রেজেন্স গুলো ফিল করা। বাট এই যে তুমি যে আমাকে যে ঘটনাটা বললে, এই ঘটনার মধ্যে যে জিনিসটা যে তুমি শুয়েছিলে, হঠাৎ করে তুমি মনে করলে যে ইউ আর স্টিফ, এটাকে বলা হয় স্লিপ প্যারালিসিস। মানে তোমাকে এমন ভাবে প্যারালিসিস করে দেবে, তোমার যে বডি তুমি মুভমেন্ট করতে পারবে না, আর সেই মুহূর্তে সে তার প্রেজেন্সটা ফিল করাবে। যদি খুব পাওয়ারফুল এন্টিটি হয়ে থাকে, তাহলে তোমার স্লিপ প্যারালিসিসের মধ্যে তার একটা ভয়ানক ছবি তুমি দেখতে পারবে, যেটা তুমি বললে হয়তো যে তার একটা লম্বা চুলালা একটা কোনো একটা ফিগার খুব ফাস্ট মুভমেন্ট করে বেরিয়ে গেছে, এইটাই হয়তো তুমি নিজের চোখে দেখতে পারতে। হ্যাঁ, এটাও ঠিক, যারা এরকম আত্মহত্যা করে তাদের প্রচন্ড ক্রিটিক্যাল আফটার লাইফ হয়, প্রচন্ড ক্রিটিক্যাল, আর তারা সেই জায়গায় এনার্জিটা স্টাক হয়ে যায়, সেই বিল্ডিং এ বাইরে হয়তো বেরোতে পারে না, সেখানে স্টাক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন অনেক কিছু ওরা দেখে যে লোকজন আসছে, তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে। তো ফার্স্ট স্টেপ অফ কমিউনিকেশন যেটা হয় সেটা হচ্ছে ভায়া ড্রিমস। কেউ ঘুমালে তখন তার বডি একটা সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়, সাবকনশিয়াস মাইন্ডেই মেইনলি এরা তোমাকে অ্যাটাক করার চেষ্টা করে, যেই কারণে আমাদের স্লিপ প্যারালিসিস হয়ে যায়। তো একদিকে ভালো যে তোমরা সেই সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পেরেছো, তারপরে কি হলো এবার তুমি বল।
তারপর তো সবাই মিলে না না চারজনের মধ্যে একজন বলছে না এখানে হয়েছে, এই রুমেই হয়তো হয়েছে, আর তিনজন বলছে না হয়নি। আমি বলছি, তোরা যে একটা বাড়ি ভাড়া নিলি, খোঁজ খবর নিলি না? বলে তুমি ভয় পাচ্ছ, আমরা তো ভয় পাই না। হ্যাঁ, আমি বলছি, তোদের সাথে এরকম কিছু হয়েছে? তখন আস্তে আস্তে বেরোচ্ছে ওই রুমটায় কেউ শুতে চায় না রাতে, কিছু না কিছু হয়, আনকমফোর্টেবল, ঘুমোতে পারে না, ঘুম আসে না, এইসব। তখন তার মানে কিছু একটা আছে, অ্যাটলিস্ট একটা পুজো টুজো তাহলে করানো উচিত। তো ব্যাচেলর ছেলে তো সব রক্ত গরম। সো জানি না আদৌ করিয়েছিল কিনা, বাট আমার আর দ্বিতীয়বার ওদের বাড়িতে যাওয়া হয়নি। তবে আমি তোমাকে একটা এরকমই একটা ব্যাচেলারদের নিয়ে দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল। এরকমই আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো, যারা আমার ভিউয়ার্সরা আছে তারাও এই ইনসিডেন্টটা শুনতে পারো। এই ইনসিডেন্টটা ঘটেছিল কিছু বছর আগে, মানে 7-8 বছর আগে। দিল্লিতে গুরগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে না অনেক ব্যাচেলার্স যারা কাজ করে তারা ওখানে অ্যাপার্টমেন্টস রেন্ট করে থাকে আর কি। তো এরকম 3 বন্ধু মিলে অ্যাপার্টমেন্ট রেন্ট করেছে, তো তারা থাকবে ওখানে। তো প্রথমে আসলো, এসে সুন্দরভাবে গুছিয়ে নিল, বাড়িটা খুব ভালো লেগেছে, তো অ্যাপার্টমেন্টটা খুব ভালো লেগেছে। বাট আশেপাশে না ওই ফ্লোরে কেউ থাকতো না। কিন্তু এই যে বললাম যে রক্ত গরম, আমরা থেকে যাব, আমরা অনেক বড় বড় এরকম রক্ত গরমওয়ালা ছেলে দেখেছি যে যখন এরকম হাভি হয় সবার আগে ওরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, তখন আর থাকতে পারে না। সেম এখানে সিচুয়েশনটা ঘটেছিল যে এরকম 3টে ছেলে এসে থাকছে। প্রথম প্রথম এরা খুব ভালোভাবে থেকেছে, পার্টি করছে। এবার ব্যাচেলার হলে পরেও একটু পার্টি চলে, ওদের ড্রিঙ্কস চলছে, সিগারেট খাচ্ছে, মস্তি করছে, সব রকম হচ্ছে। আফটার আ উইক, এক সপ্তাহ যেতে না যেতে এদের সব থেকে বড় ভুল হচ্ছে, এরা না ওই ঠাকুর ভগবান অত বিশ্বাস করে না, এই ঠাকুরের মূর্তি কিছু রাখা কিছু হয়নি। রাখেনি। যাই হোক, মানে এদের এজ হবে 24 থেকে 26-7 এজের মধ্যে হবে। তো এরকম হঠাৎ দিওয়ালির একটু আগে আগে যেরকম অনেক অনেক অফিসের ছুটি হয়ে যায়, তো এদেরও ছুটি হয়েছে। তো এদের 2-3 দিনের একটা অফ পেয়েছে। তো 3জনের মধ্যে থেকে 2জন বলেছে আমরা আমাদের নিজেদের বাড়িতে যাচ্ছি। খুব নিয়ার বাই থেকেই ওরা ওদের বাড়ি থাকতো, মেবি লাইক ঘন্টা 2-3 হয়তো রাস্তা। তো ওরা বলে যে আমরা যাব, আমরা পরের দিন চলে আসবো। একটা ছেলে বলেছে আমি যাবো না, আমি আজকে বাড়িতেই থাকবো। তো থেকেছে। এবারে যখন ওরা ফিরে এসেছে, যে দুটো ছেলে যখন ফিরে এসে দেখছে যে ওই যে 3 নম্বর ছেলেটা আছে না, বাড়িতে থাকছে না, বাড়িতে থাকছেই না। দেখছো সিকিউরিটি গার্ডের ঘরে গিয়ে ঘুমাচ্ছে ও। তখন ও গিয়ে বলছে কি হয়েছে, বলছে আমার সঙ্গে এই রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটেছে যে আমি আর থাকতে পারছি না এই বাড়িতে, আমাকে ইমিডিয়েটলি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন ওরা ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, বলছে যে আপনারা ফ্ল্যাট নেওয়ার আগে কি আপনারা কখনো দেখেননি বা ব্যাকগ্রাউন্ড চেক করলেন না যে এত সস্তায় আপনাকে এরকম জায়গায় একটা ফ্ল্যাট কিভাবে দিচ্ছে, আর সেই ফ্লোরে কেন কোনো লোক থাকে না। তখন বললো যে এই যে অ্যাপার্টমেন্টটা ছিল, এই অ্যাপার্টমেন্টটায় এর আগে দুটো কাপল থাকতো, মানে একটা কাপল থাকতো, আর কাপলের মধ্যেই একজন মানে যে মেয়ে আছে তাকে কোনো কারণে খুন করা হয়, খুন করে পালিয়ে গেছে, পরবর্তীকালে ধরা পড়েছে। যে কোনো লোক ওই ফ্ল্যাটে আসলে পর সেই মহিলাটা অ্যাটাক করে অ্যাজ আ প্রেত হিসাবে বা পিশাচ হিসাবে তাকে অ্যাটাক করে। তখন এই ছেলেটাকে জিজ্ঞেস করে তোর সঙ্গে কি হয়েছে, বলছে প্রথম কথা যে আমি ঘরের ভিতরে রয়েছি, স্লিপ প্যারালিসিস হয়েছে, ছাদের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে কারোর মুখ দেখতে পাচ্ছি ছাদের থেকে, কোনো একটা মেয়ে এরকম তাকাচ্ছে, ফিল করতে পারছি আশেপাশ দিয়ে কোনো একটা মেয়ে ঘুরছে, দৌড়াচ্ছে, একটা হালকা আওয়াজ, মানে একটা মেয়েদের গলায় যেরকম আওয়াজ হয় এরকম একটা আওয়াজ কোনো একটা মহিলা করছে, কান্নার আওয়াজ। কোনো বারান্দায় দেখছি কোনো একটা শ্যাডোই ফিগার দাঁড়িয়ে থাকছে। আমি প্রথমে তো সিগারেট জ্বালিয়েছিলাম, জ্বালানোতে আরো বেশি তাণ্ডব স্টার্ট হয়ে যায়। তারপর তো আমি মোটামুটি ঘুমিয়েছি 3টে-4টে নাগাদ, মানে এমন অত্যাচার শুরু হলো আমার উপরে যে বাসন কোসন পড়ে যাচ্ছে, কেউ দৌড়ে দাপিয়ে দাপিয়ে পালাচ্ছে, মনে হচ্ছে খাটটা নড়ছে। তখন আমার কিছু একটা ফিল হলো যে এটা আমার এখানে একা যদি থাকি আমি এই মুহূর্তে, তাহলে হয়তো আমার প্রাণের কোনো ক্ষতি হতে পারে। তো আমি সিকিউরিটি গার্ডের ওখানে চলি। তারপরে ওখান থেকে যে ওনার আছে সেই ওনারকে বলে তারা তারপরে ওই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। মানে এনার্জি গুলো এমন ভাবে স্টাক হয়ে যায় না, এরকম এনার্জি গুলো, যে এনার্জি গুলো না ওই এলাকাটা ছেড়ে বেরোতে চায় না, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে বেরোতে। এরকম প্রচুর আমার কাছে ঘটনা আছে, রিয়েল লাইফ ঘটনা, যেগুলো পরবর্তীকালে আমার চ্যানেলে আবার নিয়ে আসবো, যে প্রচুর জায়গায় এরকম হয়েছে। আর এই যে যখন বলা হয় না যে আমরা বিশ্বাস করি না, অনেকে আছে যারা বলে যে আমরা এসব তো বিশ্বাস করি না, যেদিনকে এদের সঙ্গে ঘটনা ঘটবে সবার আগে এরাই সবার আগে বিশ্বাস করবে আর পালাবে। এরকম আমি অনেক লোককে দেখেছি যারা এই রক্ত গরম হয়ে বলছে এইসব তো হয় না। যদি সত্যি যদি না হয়ে থাকে তাহলে আমাদের কাছে কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে বলবো আপনারা রাত কাটিয়ে যদি আসতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যি ভয় পান না। তো এনার্জি থাকে, এই যে ভূত প্রেত যাই বলি না কেন, ইটস আ ফর্ম অফ এনার্জি, আর এনার্জি কখনো ডিস্ট্রয় হয় না। তো অবভিয়াসলি এনার্জিস গুলো থাকে,
যে কারণে তুমি দেখবে কোনো না কোনো জায়গায় গেলে পর সবার আগে যদি ফিল করতে পারবে যে টেম্পারেচারে একটা ডিফারেন্স থাকবে, কোনো জায়গা অত্যাধিক গরম হয়ে যায় বা কোনো জায়গা অত্যাধিক ঠান্ডা হয়ে যায়। তো আমরা জেনারেলি যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি বা এসব ঘটনার সঙ্গে যখন জড়িত থাকি, অনেকে আছে ইএমএফ মিটার দিয়ে আমরা রিড করি অরাটা বা এনার্জিটা। কারণ ইএফ মিটার এমনই আছে যে ইলেকট্রনিক ফিল্ডটাকে ওরা দেখতে পারে কতটা রয়েছে, কি আছে। তো এরকম অনেক জায়গায় গেছে, অনেক ভাঙাচোরা হন্টেড বিল্ডিংস গুলো আছে যেখানে গিয়ে কিন্তু দেখা যায় যে বাইরের অ্যাটমসফিয়ার থেকে ওইখানকার অ্যাটমসফিয়ারের মধ্যে অনেকটা ডিফারেন্স পাওয়া যায়। মেইনলি ঠান্ডাই হয়। আর যদি ইএমএফ মিটার দিয়ে যদি রিচ করা যায়, তুমি দেখবে ওখানে কোনো না কোনো হাই রিডিং দেখাচ্ছে, অথচ ওখানে কোনো ইলেকট্রিক কারেন্ট বা কোনো ফিল্ডের কিন্তু অপশন থাকে না। জেনারেলি যেটুকু আমরা বুঝি যে মোবাইলের থেকে কিছুটা আসে, যদি আমরা মোবাইল অফও করে দিই তাও দেখবে ওখানে একটা রেডিয়েশন থাকে। তো এইগুলোকে সায়েন্স কি করে ব্যাখ্যা করবে, এইগুলোকে কি করে লোকেরা অবিশ্বাস করতে পারবে? তার জন্য চোখে তারা বিশ্বাস করতে পারে, কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সঙ্গে গিয়ে হয়তো জায়গাগুলো দেখতেও পারে। তো এটা হয় ডেফিনেটলি প্রেজেন্স তো একটা ফিল করাই যায়। আর অনেক সময় কি হয় যে শুধু জায়গা না, লোকের সাথে ওই ভাইবস গুলো হয় না, যে হঠাৎ মানে প্রচন্ড মনে হচ্ছে যে আমি কথা বলতে পারবো না, আবার অনেক সময় মনে হয় না না খুব অ্যাপ্রোচেবল। এই জিনিস এটাও আমার মনে হয় যে এটা সোল কানেকশন যেটা আমরা বলি বা ভাইবস যেটা বলি, আমার মনে হয় সেটাও খানিকটা মিল আছে হয়তো। না, ভাইবস কানেকশন যেগুলো বলছে সেগুলো ডেফিনেটলি একটা অরার ব্যাপার থাকে। আচ্ছা, প্রত্যেকের একটা নিজস্ব অরা আছে। তো যার যত অরারও ডিফারেন্ট কালার্স হয়, মানে যারা স্পিরিচুয়ালিটির লাইনে আছে তারা ওই কালার্স গুলোকে রেকটিফাই করতে পারে। কারো ব্লু হয়, কারো হোয়াইট হয়, কারো অরেঞ্জ হয়, কারো ইয়েলো হয়, কারো গ্রিন হয়। তো প্রত্যেকটা কালার ডিপিক্ট করে যে তার অরাটা কতটা স্ট্রং বা তার অরাটা কি ফিল করে। কোনো হোয়াইট অরা যদি কেউ দেখতে পায়, তার মানে হি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, সে স্পিরিচুয়ালি কোনো একটা ভালো জায়গায় চলে গেছে যার মধ্যে মানে আধ্যাত্মিক কথাটা অনেকটা বেশি। সে হয়তো একজন তান্ত্রিকও হতে পারে, সে হয়তো একজন আগুরিও হতে পারে, কারণ তারা তো সেইভাবে সিদ্ধি লাভ করার চেষ্টা করছে। কারোর মধ্যে অরেঞ্জ ব্যাপারটা থাকে, যেমন ক্রিয়েটিভিটি ভালো থাকছে, তার অরাটা প্রচন্ড পজিটিভ। এমন জায়গায় তুমি যাবে, এমন কারোর সঙ্গে তুমি মিশবে বা যার অরাটা এরকম অরেঞ্জ থাকছে না, তার সঙ্গে তুমি খুব জলি ভাবে মিশছো, খুব ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছ, খুব ফ্রি ভাবে কথা বলছো, মনে হচ্ছে না যে তার সঙ্গে হয়তো ঘন্টাখানেক আগে দেখা হলো, এমন মনে হবে তার সঙ্গে অনেক বছর ধরে তোমার একটা বন্ধুত্বর লেভেল একটা আছে। আবার কারুর আছে ব্ল্যাক অরা, তুমি কাছে গেলে তোমার একটা নেগেটিভ ভাইবস কাজ করবে, এর সঙ্গে আমার কথাই বলতে ইচ্ছা করবে না। মানে কিছু 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 ব্যক্তি আছে যারা এনার্জি সাক করে নেয়, যেরকম ব্ল্যাক অরা যেগুলোকে বলা, তুমি গেলেই তুমি হয়তো নিজেকে ডাউন ফিল করো সবসময়, যে তোমার কোথাও না কোথাও তোমার এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা এনার্জিটাকে সাকিং করে না নিজেদের মধ্যে। তো এরকম প্রচুর প্রচুর ঘটনাও আছে যে এরকম জায়গা তারা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালস এর কাজকর্ম করে, যেগুলো খুব নেগেটিভ ভাবে লোকের লাইফে ইম্প্যাক্ট ফেলে, তাদেরই অরাগুলো এরকম হবে, তুমি ফট করে বুঝতে পারবে এই জিনিসটা। আবার কিছু কিছু আছে খুব নিউট্রাল, খুব ব্যালেন্স থাকে, তার সঙ্গে গেলে তুমি দেখবে তোমার অরাটা কিন্তু খুব ব্যালেন্স হয়ে যায়, তার সঙ্গে তুমি অনেক বুঝে কথা বলবে যে এর সঙ্গে আমি এইভাবে কথা বলবো না, আমি এর সঙ্গে হয়তো এই লেভেলে কথা বলতে হবে। তো এরকম তুমি তো অনেক স্টুডেন্টসদের সঙ্গে থাকো, সবার অরা কিন্তু ডিফারেন্ট, তাই তোমার বন্ডিংটাও সবার সঙ্গে কিন্তু আলাদা হয়। ঠিক। তো এটা একটা অর্ডার ব্যাপার থাকে, এই যে সোল কানেকশন যেটা বলে, একটা সোল কানেকশন একটা ব্যাপার থাকে যেগুলো তোমার পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড থাকে। এবার কিছু টার্মস আছে যেরকম কার্মিক কানেকশনস হয়, তারপরে ধরে রাখো সোল মেট হয়, আমরা অনেক সময় বলি না যে সোল মেট হয়। তো আমি আমার পডকাস্টে এরকম আলোচনা করেছি সোল মেট আর টুইন ফ্লেম, এই দুটো টার্ম যখন আমরা ইউজ করি, টুইন ফ্লেম মানে হচ্ছে একটা আত্মারই দুটো ভাগে ভাগ হয়ে গেল। যে টুইন ফ্লেম হয়, ধরো আগের জন্মে সে ডিসাইড করলো যে পরের জন্মে আমারই সোলটা একটা পার্ট ফেমিনাইন হবে, একটা পার্ট তোমার ম্যাসকুলিন হবে, আমরা এখানে আসবো, জন্ম নেব, আমরা একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে একটা রান এন্ড চেস ফেস থাকবে, যেখানে আমি তোমাকে চেস করব, তুমি পালানোর চেষ্টা করবো, তারপরে কিছু শিক্ষামূলক ব্যাপার আমরা কিন্তু সোসাইটিকে দিয়ে যাব। এইটা করে কিন্তু ওই তোমার টুইন ফ্লেম যারা থাকে। আর যখন আমরা সোলমেটের কথা বলি, সোলমেট মানে হচ্ছে দুটো আলাদা আত্মা যারা এই জন্মে এসে একসঙ্গে থাকবে, শুধু এই জন্মটায় থাকবে, পরের জন্মে আবার তার আলাদা সোলমেট হবে। একটা টুইন ফ্লেমে সোলমেটও থাকতে পারে, আবার টুইন ফ্লেমও থাকতে পারে। আমি যদি কখনো যদি বলি যে একটা মেয়ে তোর হাজব্যান্ডকে বিয়ে করলো, তোর হাজব্যান্ড হতে পারে সোলমেট, আবার সেই মেয়েটারই একটা বেস্ট ফ্রেন্ড হলো আচ্ছা টুইন ফ্লেম। রাইট। তো
এইগুলো সোল জার্নি টুইন ফ্লেমটাও একটা স্পিরিচুয়ালি পাথ, কিন্তু এটা অন্য লাইন ধারা দিয়ে আসছে। আর যদি ডার্ক, এটাতেও আমি খুব বিশ্বাস করি, হ্যাঁ কারণ আমার অনেকগুলো মা আছে। আমি পটাপট যেমন ছেলে মেয়ে অ্যাডপ্ট করি, সেরকম আমিও অনেকের কাছে অ্যাডপ্টেড হয়েছি। তো আমার ডেনমার্কের এক মা ছিলেন, ইন্ডিয়ায় 40 বছর থেকেছেন, তারপরে সে পাস্ট অ্যাওয়ে। তো সত্যেন্দ্রনাথ বোস সায়েন্টিস্ট, সবাই চেনে। ওনার ছোট ছেলের বউ, রমেন বাসুর ছোট ছেলের বউ, একটা এনজিওতে অনারারি কাজ করতে গিয়ে আলাপ হয়, এবং যে আলাপ করে দিয়েছে তার সাথে কোনো কানেকশন বহু বছর আমাদের নেই। বাট এই যে ওর ওখানকার নাম ছিল র্যান্ডি, এখানে নাম নিয়েছিল সুস্মিতা দেবী। তো এই যে র্যান্ডির সাথে আমার কানেকশন, বলতো আমরা দুজন গ্লোবের দুদিকে জন্ম, কিন্তু আমাদের এত মিল কি করে হয়? থট প্রসেস ভীষণ একরকম। বা আমি মানে ছেলে মেয়ে মানুষ করার সময় যেগুলো বলতাম, বলে তুই কি করে এগুলো, তুই কি করে এটা ভাবিস, এই ইন্ডিয়ানরা তো এরকম ভাবে না। আমার খুব অবাক হতো। এবং এতটাই যে আমাকে খুব বলতে, ওল্ড এজ হোমে থাকতেন অনেকগুলো বছর, তখন আমরা চেন্নাই চলে যাই। তো বললো যে আমার কিছু হলে তো তুই আসতে পারবি না। আর বিলিভ মি পার্থ, আমার চেন্নাইয়ে একটা সেশন শেষ হয়ে তখন আমার হাজবেন্ড কলকাতায়। তো কি মনে হচ্ছে আমি একা একা আবার ওই বাড়িটায় ফিরে যাব, কলকাতায় চলে যাই। তো ফ্লাইট বুক করলাম, অফিসে বসে বসে ফ্লাইট বুক করলাম, ফ্লাইটে বসলাম, চলে এলাম, এবং আমার একটি ছানা আমাকে আনতে গেল এয়ারপোর্টে। পরদিন সকালে শুনলাম মা পাস্ট অ্যাওয়ে। ওই যে আই টু কল হার মা, তো ওই যে গেলাম আমরা শ্মশান ঘাটে, আমি আমার হাজবেন্ড মিলে কাজ করলাম, মুখাগ্নি হলো, এবং অন্ত্যেষ্টি ভাসানো হচ্ছে আমার হাজবেন্ডের হাতে, কারণ ওনার হাজবেন্ড খুব বয়স্ক, আর পুরো তখন ঘাবড়ে গেছে যে কি করে কি করবো, বুঝতেই পারছে না। ওটা সিঙ্ক ইন হতেই সময় লেগেছে যে আমার আমার স্ত্রী আর নেই। তো এই যে অন্ত্যেষ্টি ভাসান হলো, সুস্মিতা কিন্তু ভীষণ আধ্যাত্মিক লাইনে ছিলেন, বলতেন অনেক কিছু বলতেন, ভেরি স্পিরিচুয়াল। তো বলতেন আমি কিন্তু আর হিউম্যান বার্থ নেব না। অদ্ভুত ভাবে একটি শিশু জন্মালো, যার সাথে আমি খুব কানেক্টেড ছিলাম। এবং র্যান্ডির ফুল নেম ছিল র্যান্ডি এলাই লাউট্রপ, আর ওই শিশুটার নাম ছিল এলা। অ্যান্ড 7 দিনের বাচ্চা দেখছি, পাশ ফিরে শোয়াটা ঠিক সুস্মিতার মতো, তাকানোটা সুস্মিতার মতো। এমনকি ও 8 মাস আমাদের দিয়েছে, ওই 8 মাসের মধ্যে যা যা অ্যাক্টিভিটিস করেছে পুরো হুবহু মনে হতো সুস্মিতা। আর আমি যখন আমাদের কথা হয় যে এই চলে গেল এত তাড়াতাড়ি, তখন একটাই বলি যে ওই অন্ত্যেষ্টি ভাসান করেছি, মুখাগ্নি করেছি, ওটা একটা ঋণ মনে করেছে, তো ওইটা পরিপূর্ণ করতে। আর আমার হাজবেন্ডকে এত ভালোবাসতো, বলতো তুমি তো মহামায়া, তুমি মায়ার ঊর্ধ্বে, তুমি মহামায়া, তুমি সবাইকে এত করো, এত আন্তরিক ভাবে ভালোবাসো। তো আমার মনে হয় সেটাই মানে পরিপূরক বা পূর্ণ করতে সে এসেছিল 8 মাস। আর ওই সময়টাই সেই সোলমেট বললাম, আর তখন বা টুইন হোয়াট এভার, মানে এত কানেক্টেড ছিলাম সুস্মিতার সাথে, যেখানে যা ওর হতো সবকিছু, সুচন্দ্রা এটা চাই, সুচন্দ্রা ওটা চাই। নিজের ছেলে মেয়ে ছিল না, সো এমনকি যখন হসপিটাল ভর্তি হতো সবাই জানতো যে না, ওনার মেয়ে না আসা অব্দি কাগজ লেখা যাবে না, ওনার মেয়ে না আসা অব্দি ডাক্তারের সাথে কথা বলা যাবে না। মানে ফোর্টিসে একদম জানাজানি, স্পাইনের ইনজেকশনস চলতো। তো লিফটে ইনিশিয়ালি বছরে একবার করে যেতে হতো। লিফটে উঠতে সবাই বলছে মাসিমা চলে এসছেন, হ্যাঁ তোমাদের কাছে তো বছরে একবার বাপের বাড়ি আসতেই হয়, এরকম। মানে এত জোভিয়াল ছিলেন যে হসপিটালে গেছেন ট্রিটমেন্টের জন্য, বলছে হ্যাঁ বাপের বাড়ি তো বছরে একবার তো আসতেই হয়, বলো। খুব সুন্দর বাংলা বলতেন। তো সবকিছু লাইফটা যে এরকম, তোমরাও জানো আমাকে অনেক বছর, যে লাইটলি নেওয়া, হাসা, সবকিছু, মানে আমি কোনোটাই বার্ডেন মনে করি না। তো আমার সেটাই সুস্মিতার সাথেও আমার খুব মিল এইসব ব্যাপারে। তো যাই হোক, ওই 8 মাস আমাকে দিয়ে গেল। এটাকে বলে, এই যে তুমি যে সার্কেলটা বললে না, এটাও কোথাও না কোথাও যে টুইন ফ্লেমেরই একটা পার্ট। হ্যাঁ, যেখানে উনি হয়তো তোমাকে অনেক কাছে থেকে পাওয়ার চেষ্টা করেছিল, নিজের মেয়ের মতন দেখার চেষ্টা, নিজের মেয়ের থেকে বড় কথা একটা বন্ডিং হয়ে যায়, একটা আত্মা কখনো যখন আত্মা চলে যায় না, তখন আর সে বাবা মা মেয়ের রূপে থাকে না, তাদের সঙ্গে এই কানেকশনস গুলোই থাকে। আর
তখন যখন আমাদের এখানে রিবার্থ হয়, বার্থ হওয়ার পরে যখন তার শেষ ইচ্ছাটা যখন ছিল যে আমি তাকে দেখবো, তাকে দেখতে পাইনি, আর সে স্পিরিচুয়ালি যদি খুব অ্যাওয়েকেন হয় না, তাদের বার্থ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারা হয়তো সেইটা তোমাদেরকে কোনো মেসেজ দেওয়ার জন্যেই তাদের হয়তো আবার রিবার্থ হয়, কারণ তার লাস্ট উইশ হয়তো এমন ছিল আমি মানুষের জন্মাবো না, তবুও তাকে জন্ম নিতে হলো। কিছু হয়তো তোমাদের সঙ্গে টার্মস বা কিছু যে তুমি বলেছে ঋণ, সেটাকে সরিয়ে দিয়ে তা আবার সে নিজের সেই লাইফে চলে যাবে। এরপরে দেখো তারা কি হয়, কারণ একটা স্পিরিট, একটা যখন লাইফ আফটার ডেথে অনেক রকম জিনিস ঘটে। তাদের যদি ভালো কর্ম যদি থাকে তাদের সঙ্গে, তারা খুব তাড়াতাড়ি বার্থ নিতে পারে, তাদের সেই অপশনটা থাকে বার্থ নেওয়ার। বা তারা হয়তো ততদিন ওই ওই স্পিরিট রেলমস এর মধ্যে থাকে যতক্ষণ না তার রিবার্থ নেওয়ার কোনো ইচ্ছা থাকে অ্যাজ এ হিউম্যান। কারণ অনেক লাইফ পেরিয়ে একটা হিউম্যান ফর্মে আসে, আর হিউম্যান ফর্মে আসার আগের একটা লাইফ থাকে যেটা আমরা বলি গৃহপালিত যারা পশুরা হয়, যেমন বিড়াল হয়, কুকুর হয়, তারা হিউম্যানদের সঙ্গে মেশে তারা থাকে, কারণ তারা তাদেরকে অবজার্ভ করে তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে পরের জন্মে অ্যাজ এ হিউম্যান হিসাবে যখন জন্মায় তারা অনেকটা সেই জিনিসগুলো পায়। কিছু সোলস আছে যারা অনেক পুরনো সোলস, যারা প্রত্যেকবার রিবার্থ নিতে থাকছে। দেখবে অনেক টাইপের মানুষ তুমি দেখতে পাবে। তো কোনো মানুষ আছে প্রচন্ড স্ট্রং টাইপের মানুষ, যারা রাস্তাঘাটে বেরোলে পর ওরা জানে যে এদিকে কি আছে ওদিকে কি আছে, নির্ভয়ে সে যাচ্ছে, মানে অ্যাজ ইফ দে নো দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা টার্ন মোড় প্রত্যেকটা জিনিস তারা বোঝে। আবার কিছু কিছু মানুষদের দেখবে যে তারা রাস্তা বেরোতে ভয় পায়, রাস্তা ক্রস করতে ভয় পায়, তারা একটু কনফিউজ থাকে। সেই সব সোল গুলো খুব নতুন সোল, তারা এই ওয়ার্ল্ডের সঙ্গে সেইভাবে কানেক্টেড না। তাদের হয়তো রিবার্থ তো ফার্স্ট টাইম হয়েছে বা সেকেন্ড টাইম হয়েছে, তো তারা এই ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড নয়। তাই জন্য তারা না সবসময় কনফিউজ থাকে সবসময়, যে আমি রাস্তা বেরোলে একটা কিছু হতে পারে, এই লাল সিগন্যাল আমি কি করে ক্রস করবো, বা হাত ধরে কেউ ক্রস করিয়ে দিচ্ছে কিনা। তো তখন আমরা বুঝতে পারি যে কোন সোলটা কত কত পুরনো সোল যারা রিবার্থ হয়েছে। মানুষের রিবার্থ হয় হয় অনেক জনই পেরিয়ে এসে রিবার্থ হয়। যখন স্পিরিট রেলমের কথায় যদি যাই, স্পিরিট রেলমে টাইম জোনটা আলাদা। এই যে আমি একটু চলে যাই, এই যখন কেউ মারা যায় আমাদের বাংলা মতে একটা 13 দিনের একটা পর্ব থাকে, রাইট? এই 13 দিনের পর্ব ফর দ্য স্পিরিট যে মারা গেছে তার বিচার চলে। ফর ফার্স্ট 24 আওয়ার্স আমাদের এখানে ওদের 1 বছর। তো 13 দিন মানে হচ্ছে 13 বছর ক্রস করে গিয়ে তারপরে কি লাইফে সে যাবে, জন্মগ্রহণ করবে কিনা, বা তাকে স্পিরিট হিসাবে থাকতে হবে কিনা, সেইভাবে তাদের সবকিছু বিচার হয়। তো ওই 13 দিনে মানে ওই 13টা বছর সে ক্রস করে গিয়ে সে আমাদের মায়া থেকে বেরিয়ে আসছে। অনেক সময় যে লোহা ধারণ করতে বলে আমাদেরকে, এই কারণে যে স্পিরিট তোমাকে, সে তো তখন মায়া থেকে বেরোতে পারছে না, কারণ যখন কেউ মারা যায় বডি থেকে যখন তার স্পিরিটটা বেরিয়েছে না, সে প্রচন্ড ভাবে মানে কষ্টে থাকে, সে নিজের জনকে দেখতে পায়, তো তাকে কমিউনিকেট করার চেষ্টা করে কিন্তু করতে পারে না। ওই যে আগে বলে যাদের অরা ডাউন হয়ে যায় তারা খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এই লোহা দেয়। সবার আগে নিজের ছেলে মেয়ের কাছেই যাওয়ার চেষ্টা করে, তো সেই জন্য ওই লোহাটা দেয় যাতে দূরে থাকে। মানে বলে নেগেটিভ এন্টিটি লোহা, সিগারেট, আগুন এগুলো থেকে একটু দূরে থাকে। তো প্রচুর জিনিস, এই জন্যই 13 দিনের একটা পর্ব থাকে, যে লাস্ট পর্বটা করে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমাকে এই জন্মের মায়া মমতা ত্যাগ করে তোমাকে এগিয়ে যেতে হবে। এরকম আমি একটা ঘটনা তোমাকে বলছি, এরকম ঘটনা ঘটেছিল বেনারসের কাছাকাছি একজনের ভদ্রলোকের সঙ্গে। বেনারসে তো অনেক আধ্যাত্মিক লোক থাকে, তো অনেক আগরি থাকে, অনেক লোক, এই আগরিরা খুব খুব পাওয়ারফুল হয়, তারা অনেক কিছু দেখতে পায়, জানতে পারে। কারণ আমি ওদের সঙ্গে অনেকটা রিসার্চ করি, আমি ওদের সঙ্গে থাকি কোনো রকম এই লাইনে। তো এরকম একটা ভদ্রলোক জানতে পেরে যায় তার ছেলের মৃত্যু হবে, একজন আগরি দ্বারাই জানতে পেরে যায় তার ছেলের মৃত্যু হবে। সেই ছেলেকে ঘরে আটকে রাখে, যে বেরালেই যদি মারা যায় ছেলেটা, তোকে আটকে রেখেছে। পরের দিন গিয়ে ছেলে মারা গেছে। যখন কারোর মৃত্যু আসে, ঠিক আছে, ঘরে বসেও চলে আসে, দেখছে ছেলেটা একদম এমন ভাবে মানে মরে পড়েছে, কাউকে দেখে হয়তো ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো তারপর সেই লোক তো প্রচন্ড ভাবে ভেঙে পড়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর কি, ওই বেনারস চত্বরের মধ্যেই কোথাও না কোথাও ঘুরে বেড়ায়। করতে গিয়ে তারপরে সেই আগরির কাছে গেছিল, আগরিকে গিয়ে বলছিল আপনি এরকম বললেন আমার ছেলে এরকম মারা গেছে। বলছে তোর ছেলে সময় হয়ে গেছিল, তোর ছেলে চলে যাওয়ার সময় হয়ে গেছিল, চলে গেছে, তুই আর তোর ছেলে এখন দেখার চেষ্টা করিস না।
বলছে না আমি লাস্ট মোমেন্ট হলো আমি আমার ছেলেকে দেখতে চাই, কারণ আমি লাস্ট মোমেন্ট আমার ছেলে আমাকে কিছু তো বলার চেষ্টা করেছে আমি বলতে পারিনি। তো বলছে তুই তোর ছেলের সঙ্গে দেখা করতে চাস? তো ঠিক আছে, তো বললো যে অমুক দিনে ওই সামনে একটা গাছ আছে, সেই গাছের কাছে গিয়ে তুই দেখবি তোর ছেলে বসে আছে ডালের মধ্যে। সে ভদ্রলোক যায়, ওই 13 দিনের পরের মধ্যে সে ভদ্রলোক যায়, গিয়ে দেখছে ঠিক ওর ছেলে ওখানে বসে আছে, ঠিক আছে, পা দুলে দুলে বললো যে নিচে আয় আমি কথা বলতে চাই। তখন ও যখন আসলো তখন 13 দিনের আর কি পর্ব হয়ে গেছিল যত, তো ওই তখন নামলো, বললো দেখো আমি মারা গেছি, আমার আত্মা শরীর থেকে বেরিয়েছে, তোমার সঙ্গে আমার কোনো কানেকশন নেই, না তুমি আমার বাবা না আমি তোমার ছেলে, ঠিক আছে, তবে কিছু একটা ঋণ ছিল ওর বাবার প্রতি, বলছে যে এই ঋণ মুক্ত করে দিয়ে যাচ্ছি আমি তোমাকে, আমি তোমার গায়ের একটা মাংস খুবলে দিয়ে চলে যাবো। তো পায়ের থেকে একটা মাংস খুবলে দিয়ে বেরিয়ে চলে গেছিল, বললো এরপরে না তুমি আমার কাছে আসবে না আমি তোমাকে কোনোদিন দেখবো। তো মৃত্যুর পর যখন স্পিরিট বেরিয়ে যায় তখন তার সঙ্গে কোনো কানেকশন থাকে না, কিছু কানেকশনের জন্য ফেরত আসলো, চলে যাবে আবার। তারা তো কোনো কজের জন্য আসছে আমাদের কাছে। তো এরকম প্রচুর ইনসিডেন্টস রয়েছে, প্রচুর ইনসিডেন্টস রয়েছে, যে কারণে দেখো আমার চ্যানেলে আমার একটাই ট্যাগলাইন আছে, দ্য ওয়ার্ল্ড অফ আননোন। এইটা একদম ঠিক, এমনই একটা ওয়ার্ল্ড তুমি যত ভিতরে ঢুকতে যাবে তার কত কিউরিওসিটি, আর মানে তো জানতে ইচ্ছে করে যে আগের জন্মে কি ছিলাম হয়তো, বা এই যে তোমার সাথে বা সবার সাথে যা কানেকশন, কিছু তো একটা কানেকশন আছে, তাই না? তো সেই জন্যই খুব আরো আগ্রহ বেড়ে যায়, আরো মনে হয় এটা নিয়ে একটু পড়ি, যার জন্য মেনি লাইভস মেনি মাস্টার্স বা ব্রায়ান উইসের যতগুলো আছে সব বোধহয় প্রায় মুখস্থ। 3 নম্বর ঘটনায় যাব, যেটা সব থেকে মারাত্মক একটা ঘটনা তোমার লাইফে ঘটে গেছে, তো যদি বলো তুমি এবারে। নিশ্চয়ই, এটার আগে একটু এনার্জি সঞ্চয় করে নি। বিট্টুদার কথা বলবো। বিট্টুদা আমার মেজো মামাতো ভাই। তখন আমার মেয়ে খুব ছোট, 1.5 বছর থেকে 2 বছর বয়স হবে। এবার মামা বাড়িতে গেছি আমরা সবাই, মামার 3 ছেলে, তো বড় ছেলে আর মেজো ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে খাটে শোয়, আমি আমার মেঝেতে বিছনা করে শুই, মাঝের ঘরে মামা মামি, ওপাশের ঘরে বিট্টুদা। বিট্টুদা বরাবরই একা থাকতে ভালোবাসতো, একা থাকতো। বিট্টুদা এটা এত প্ল্যান করেছিল, ফ্যামিলিগত কিছু কারণ হতে পারে, বাবা মায়ের সাথে বনিবনা না হতে, কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো খুব হয়েছিল ফ্যামিলির সাথে, যার 3 ছেলেই ব্যাচেলার ছিল। এবার পুজোর ঠিক পর পর ও নাকি সমস্ত আত্মীয়দের সাথে গিয়ে গিয়ে দেখা করেছে, মানে এমনকি অনেক আত্মীয়র সাথে 6-7 বছর দেখা হয়নি, তাকে গিয়েও পায়ে হাত দিয়ে, নয় আমি অনেক দূরে চলে যাচ্ছি সেজন্য দেখা করে গেলাম, তারা অবাক। আর পুজোর পর গেছে, অবভিয়াসলি সবাই ওই বিজয়ের মিষ্টি নিমকি টিমকি খাইয়েছে অল দ্যাট। তো রোজ আসতো, এসে এরম হঠাৎ একদিন দেখছি ওয়ালেটটা খুলে বিছনায় বসে যত কাগজ ছিল সব ছিঁড়ে ডাস্টবিনে, মানে মনে হচ্ছে যে কিছু একটা প্রিপেয়ার করছে, অতটা তখন আমরা মাথাও দিইনি বা কোনো হিন্টসও পাইনি। এবার এই সব কথা তো মারা যাওয়ার পর শুনছি, আগে যদি আমাদের কেউ জানাতো যে বিটুদা এসেছিল, এত বছর পর এসছে, বলছে অনেক দূরে যাবে, কোথায় যাবে রে, এইসব একটু কথাবার্তা হলে হয়তো এটা আটকানো যেত, তখন মোবাইল ফোন ছিল না। তো হঠাৎ রাত্রিবেলা সেদিন আমরা খেয়েটে, মা বাড়িতে মোটামুটি খাওয়া দাওয়া দেরিতেই হতো, 11টা 11:30টার সময় খেয়ে দিয়ে বাসন টাসন তুলে সব শুতে যাওয়া হয়েছে। এবার জাস্ট লাইটটা নিভিয়েছি, এমন সময় ওরে বাবারে করে চিৎকার, আর চিৎকারটা শুনে আমি উঠে বসেছি, তুমি সিচুয়েশনটা ভাবো, আমি উঠে বসেছি, আমার এদিকের দরজাটা ছোদ্দা খুলে দিয়েছে, ওপাশের দরজাটা মামা খুলেছে। মামা যেই খুলেছে দেখছি এরম করে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে বিচ্ছুদা, গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, দাউ দাউ করে জ্বলছে, আর আমি না ওই ঘুমের ঘরে বুঝতে পারছি না যে কি দেখছি। আর ওই সময় মেয়ে উঠে পড়েছে, কি হলো কি হলো কি হলো করে, ওকে সামলাবো না ওই দেখবো না কি করব বোঝা যাচ্ছে না। এবার যাই হোক, বড় মামা বুদ্ধি করে কি করেছে, এক ধাক্কা মেরে বিট্টুকে ফেলে দিয়েছে। কেন? কারণ ওই অবস্থায় ঢুকে এলে তো তোমার নাইলনের মশারি, পুরো ঘর আগুন লেগে যাবে। এবার ফেলে দেওয়াতে পরে যখন যাই হোক ওইসব হলো, আগুন নেবানো হলো, চাদর দিয়ে, কে বলছে জল ঢালো, কে বলছে চাদর দাও, এইসব করে যখন নেবানো হলো, ওই সঙ্গে সঙ্গে তো অ্যাম্বুলেন্স ডাকা হলো, পুলিশ এসে গেল, তো অ্যাম্বুলেন্স নিয়ে আরজি করে নিয়ে গেল, সবাই চলে গেছে, আমি মেয়েকে নিয়ে বাড়িতে একা।
এবার তখন আমি দেখছি পুলিশ বলে গেছে কোনো কিছু হাত দেবে না, কোনো কিছু সরাবে না। সরাবো কি, আমি তো আতঙ্কে তখন মরে যাচ্ছি। তো যাই হোক, রান্নাঘরে জল খেতে গেছি, দেখছি যে বিটুদার পাশে এরকম বাথরুম ছিল, করিডোর ছিল, বাথরুম, এপাশে রান্নাঘর। বিটুদা বাথরুমে মানে তেলটা রান্নাঘর থেকে জারিকেন বার করে নিয়ে গায়ে তেল ঢেলেছে, ওই অবস্থায় তেলের জারিকেন রাখতে এসে পায়ের ছাপ রান্নাঘর অব্দি, এবং ওই যে চামড়াগুলো পুড়ে গুটিয়ে গুটিয়ে পড়েছে সেইগুলো রয়েছে। ওই বড় মামা ধাক্কা দেওয়াতে টেবিলের ওপর হাতটা পড়েছে, ওইখানটায় হাতের ওই জায়গাটা পোড়া। মানে কি যে বিভৎস অবস্থা আমি বলতে পারবো না, চোখ বুঝলেই মনে হচ্ছে যে এই জ্বলছে এই জ্বলছে। তারপর তো যাই হোক হসপিটালে প্রায় 7-10 দিন ছিল, এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, সব পুলিশ ডাকলো, পুলিশ এলো, বা ছেলের সাথে কি বাবার ঝগড়া হয়েছে, যা হয়, কেন মানে আত্মহত্যা কেন করলো, কেন এই হলো, জিজ্ঞেস করছে, যেটুকু জানতাম বলা হলো। তারপর সবাই বলছে তুই একদিন দেখতে গেলি না, আমি আর কি দেখতে যাব, যা দেখেছি মানে প্রচন্ড, ওটা মানে সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, তারপরে সকালে এরমও হয়েছে, সকালে উঠে চা বানাচ্ছে, বিটুদা আমাকে খুব ভালোবাসতো, মানে লাইফে কোনো ক্রাইসিস হলে বিটুদা আরে আমি আছি তো, এই যে একটা সান্ত্বনার। বিটুদার চোখগুলো এত ব্রাইট ছিল না, মানে হয়তো আমার বাস স্টপে দাঁড়িয়ে আছি, 1/2 মাইল দূরে বাস, বলে দেখ এই বাসটা আসছে, হয়তো কি করে বুঝলি, আর ঠিক সেই বাসটা, মানে এত শার্প আইসাইট ছিল, কোকড়া চুল, মাথা ভর্তি, টিকটিক করছে নাক, একটু শর্ট হাইট, মানে আজও চোখ বুঝলে দেখতে পাই। তো চা বানাচ্ছি, হঠাৎ দেখি দরজার সামনে এরম লুঙ্গি পরতো, তো লুঙ্গিটা এরম ধরা, আমার 1 কাপ নিলি না, আর আমি না ঘুরে কাপটা নিয়ে তাকিয়ে দেখি নেই। তুমি আওয়াজ পেয়েছো? আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যে আমার 1 কাপ নিলি না, আর আমি হ্যাঁ, মানে এত রিয়ালিস্টিক, আমি হ্যাঁ বলে আবার কাপটা নিয়ে এরকম ঘুরে দেখিনি। মানে এটা আমি অনেক দিন পেয়েছি বেঁচে থাকা কালীন, ওই যে 13 দিনে বেঁচে থাকা, তার মানে কি সোলটা মনে হয় বেরোচ্ছে আসছে, এরকম কিছু একটা যাবোর পথে, বা এটার উত্তর আমার কাছে নেই। দেখো অনেক সময় কি হয়, মানে আমি ইন্টারাপ্ট করলাম, এরপর কন্টিনিউ করব। যখন এরকম কেসে হয় না, তখন অলরেডি দ্য পারসন ইজ গন ফিজিক্যালি, তার শুধু দেহের মধ্যে তো ব্রেনটাই হয়তো বাঁচিয়ে রেখেছে তাকে, বা ব্রেন ডেডও হয়ে যেতে পারে, তার হয়তো বাকি যে অর্গানস গুলো আছে সেগুলো তো আস্তে 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 ধীরে 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 মানে একটার পর একটা বন্ধ হতে থাকে। তো সেই ফেজটায় অলরেডি হি হ্যাজ গন, তো তার প্রেজেন্স হয়তো সে বুঝতে পারছে না, কারণ এইসব কেসে না হঠাৎ করে হয়ে যায়, তো তারা বুঝতে পারে না, ওই জন্য তুমি হয়তো প্রেজেন্সটা ফিল করছো বা দেখেওছো তাকে, সে হয়তো সে ভাবছে এটা তার নর্মাল লাইফ, তোমাকে দেখতে পাচ্ছে বা বাকিদের দেখতে পাচ্ছে, হয়তো কথা বলার চেষ্টা করছে, বাট এইটা খুব ভয়ঙ্কর হয় যখন মানুষে তার আওয়াজটা শুনতে পায়। মানে জানি না কতজন আমাদের দর্শকরা এই জিনিসটা ফিল করেছে, কেউ ওরকম কাছের জন যখন মারা যায়, হয়তো আমরা বুঝতে পারছি সে মারা গেছে, কিন্তু কোথাও না কোথাও সে আছে, সে কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করছে, তার ভয়েসটা কিন্তু আমাদের কানে চলে আসে। এরপর বলো কি হয়েছে। প্রচন্ড ডিম খেতে ভালোবাসতো, তো মারা যাওয়ার অনেকদিন পর বড় মামা বেশ হাঁসের ডিম নিয়ে এসছে, বড় মামা বাড়িতে বেশ হাঁসের ডিমটাই হতো, তো সবাই একটা করে খাবে, কিন্তু বিটুদার 2টো হতো। এবার রান্না করছি, একটু মনটা খারাপ, ডিম খাবো, বিটুদা নেই, পুরো কাঁধের এখানে নিঃশ্বাস পাচ্ছি, আর বলছে আমার জন্য ডিম বানাবি না, আর এই যে স্পাইন থেকে পুরো লোম দাঁড়িয়ে গেল গায়ে, আমি তো জানি লোকটা নেই, কিন্তু আমি মানে ওই যে বলা, আমি আর সেই ডিমের ঝোলটা আর খেতে পারলাম না। যাই হোক, তো সবাই বলাতে আমলাম যে ঠিক আছে একদিন তাহলে যাই, 13-14 দিনের মাথায়, তো ওইটুকু বাচ্চাকে রেখে কার কাছে যাবো, কারণ মাইমা ওয়াজ নট ইন হার সেন্সেস, মাইমার একটু মেন্টাল প্রবলেম ছিল, তো যার জন্যে বাচ্চা রেখে যাওয়াটা একটু মুশকিল। তো যাই হোক, ওদের বাড়িওয়ালার কাছে মেয়েকে রেখে একদিন দুপুরে বেরোলাম। এবার ওই 12টা 12:30 বেরিয়েছি বাসে করে, আরজি করে নেমেছি, নেমে সবাই বলেছে এমার্জেন্সিতে সিট পাইনি, একটা এক্সট্রা বেড দিয়ে রাখা হয়েছে, এতটা শোনা। এবার আমি পৌঁছেছি 1:15 হবে, গেছি আরজি করে ঢুকছি, এমার্জেন্সি ঢুকছি, পার্থ আজও মনে হয় চোখ মানে একদম দেখতে পাই ঘটনাগুলো। এপাশে একজন মহিলা
মনে হচ্ছে নর্মাল নয়, একটা বান রুটি খাচ্ছে, লালা লালা দিয়ে এখান দিয়ে বান সেটে আছে, চুল খোলা, মানে ওই মহিলাকে দেখেই কেউ ভয় পেয়ে যাবে। এই যে সংকেতগুলো পাচ্ছিলাম, তারপরে একটু এগিয়ে দেখি আরেক ভদ্রলোক সে হে করে হাসছে, আমি বলছি, গেল রে, আমি কি মানে মেন্টাল অ্যাসাইলামে চলে এলাম নাকি এরকম। তারপরে যেই ঢুকেছি এমার্জেন্সিতে, ফার্স্টই তো বেডটা, পা দুটো প্রমিনেন্ট দেখা যাচ্ছে বিট্টুদার, সাদা চাদর দিয়ে ঢাকা, এবং ওই পুড়ে গেলে যেটা দেয় ওই ফ্রেমের মধ্যে রয়েছে। পাশের ভদ্রলোক পেছন ঘুরে লাঞ্চ করছে। তো আমি বলছি, আচ্ছা কেউ নেই, মানে ওয়ার্ড বয় নেই, নার্স নেই, কেউ নেই। মানে তুমি ভাবো দুপুরবেলা 1:30টার সময় একটা গভর্নমেন্ট হসপিটালে একটা জনপ্রাণী নেই। হ্যাঁ, যাদের দেখছি তারা কেউই নর্মাল মনে হচ্ছে না আমার কাছে। এবার পাশে ভদ্রলোককে, দাদা আপনি জানেন পেশেন্ট পার্টিরা কোথায়? আপনি জানেন না, উনি তো মারা গেছেন। আমার না মানে মারা গেছে মনে হচ্ছে বিট্টুদাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে বিট্টুদা তুই মরে গেছিস না তুই আছিস? বিশ্বাস করো পার্থ, আমি ওই বিছনা অব্দি এগোতে পারলাম না। আমার মনে হচ্ছে বিছনার চারপাশে কেউ না, মানে অনেক লোক ঘুরছে। আমি ফিল করতে পারছি, মানে দেখতে পাচ্ছি না, কিন্তু সমানে মনে হচ্ছে লোক ওই বিছনার চারপাশ দিয়ে ঘুরছে, যার জন্য আমি বিছনা অব্দি পৌঁছতেই পারলাম না। আর ওর বাড়ির লোক ওখানেও ছিল? কেউ নেই বাড়ির লোক। আচ্ছা, মানে তুমি ভাবো অবাক কাণ্ড। আমি আমি বুঝতেই, মানে আমার এখনো মনে একটা ট্রান্সের মধ্যে ছিলাম আমি। তো আমি ছুটে ওই অবস্থায় বাইরে চলে এসেছি, এসে খুঁজছি, তখন দেখি ওয়ার্ড বয় হাতে একটা বালতি নিয়ে ঢুকছে। আমি বেড নাম্বার, ওই এক্সট্রা বেডে বিট্টুদা, বলে উনি তো একটু আগে মারা গেছেন, 12টা কততে মারা গেছেন। তো বাড়ির লোক কোথায়? সবাই তো এসছে। বলছে না, সবাইকে ডাক্তারের কাছে দেখা করতে গেছে, কে বাড়ির লোককে ফোন করতে গেছে, কে অমুক, মানে একটা লোক নেই বিছনার পাশে। ওই ফিলিংটা আমি জীবনে ভুলবো না। আর বিট্টুদার সাথে আমি খুব ক্লোজ ছিলাম বলে বোধহয় 1 বছর আমি ঘুমোতে পারিনি। মানে তুমি প্রেজেন্স ফিল করতে? আমি প্রেজেন্স ফিল করেছি। 1টা বছর টিউবলাইট ছাড়া ঘুমোতে পারতাম না। জানলাতে যদি এইটুকুনি পর্দা ফাঁকা থাকতো, আমার মনে হতো ওখান দিয়ে উকি মারছে। আর হয়তো কখনো একটু মন খারাপ, একটু কিছু হলো, তখন তো জাস্ট একটা নার্সারি স্কুলে পড়াতাম, তো খুব একটা অকুপাইডও ছিলাম না, গৃহবধূই বেশিটা বলতে পারো। তো ওই সময় মানে একদিন আমাকে বলছে, দুঃখ হয়েছে, কোনো ব্যাপার না, চলে দেখাচ্ছি তোকে। এইটা পুরো শুনতে পেলে? মানে আমি শুনতে পাচ্ছি, এবং মানে আমি ফলো করছি। বা তুই চলে আয়, রান্নাঘরে কেরোসিন তেল আছে, তুই ঢাল না, ম্যাচিসটা আমি লাগাবো। এই যে বলা, মানে আর আমি রান্নাঘর অব্দি এগিয়ে গিয়ে একটা কি মনে হলো স্টার্ট করে, মানে আমার পজিটিভ এনার্জিটা বোধহয় খুব বেশি, তো পুরোটা অব্দি যাওয়া হয়নি। কি জানি আজকে তোমার সাথে হয়তো বসে কথা হতো না যদি ওটা ফলো করতো। মানে 1টা বছর আমি ঘুমোতে পারিনি। 1টা বছর আমি ফিল করেছি যে বিট্টুদা রয়েছে, বিট্টুদা আমাকে ডাকছে, বিট্টুদা আমার সাথে কথা বলছে। মানে খুব ভালোবাসি বিট্টুদাকে, কিন্তু এরম ভাবে নয়। খুব মারাত্মক ভয়ঙ্কর একটা তুমি ঘটনা তোমার সঙ্গে ঘটেছে। এই লাস্ট ঘটনা তো মারাত্মক ভাবে একটা, মানে এমন একটা জিনিস তোমার লাইফে যে তুমি কোনোদিন এটা ভুলতে পারবে না। আর সত্যি কথা বলতে গেলে পর, আমি যেটুকুনি জানি, আমার নলেজে যেটুকুনি হয়, যখন এরকম ভাবে কেউ মারা যায় না, তারা না প্রচন্ড ভাবে লোনলি হয়ে যায় আফটার লাইফে। তখন তারা চায় কি তাকেও যোগদান করুক কেউ। আর যাদের অরা, ধরো এই যে তুমি যে প্রেজেন্সটা ফিল করতে পারছো, এখানে কিন্তু কোথাও না কোথাও তোমার অরা এফেক্টেড হয়ে গেছিল সেই সময়। হ্যাঁ, আশা করি সেই সময় হয়তো তুমি ভগবান ঠগবান বেশি মানতে না। হ্যাঁ, মানতে বাধ্য হতাম, শ্বশুরবাড়ি তো, এই আজ সোমবার না, সেটাই। এর জন্যই এই 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 জিনিসগুলো নেই তোমার কাছে, তোমার প্রোটেকশন নেই, তো যেই কারণে এরকম স্পিরিটরা তোমাকে প্রেজেন্স ফিল করাতো, তা একটু ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করতো তোমাকে। এই যে তোমার সঙ্গে কথা বলা, এটাও একটা প্রসেস। এরাও সেই প্রসেসটাকে ফলো করে 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 সেই পাওয়ারটা অর্জন করতে পারে যে আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারো। তোমার সঙ্গে যখন কথা বলছে, অন্য কেউ হয়তো শুনতে পাবে না। এই তোমার সঙ্গে যখন ল্যাচ হয়ে যায়, এটাকে বলা হয় ল্যাচ হয়ে যাওয়া। যখন ল্যাচ হয়ে যায় না, তখন আস্তে আস্তে তোমার সাবকনসিয়াস মাইন্ডের উপরে ওরা হাবি হওয়ার চেষ্টা করে। কারণ একটা মানুষের, হ্যাঁ, 3খানা মাইন্ড হয়। একটা তো নর্মাল আমরা যেরকম আছে, একটা আনকনসিয়াস মাইন্ড হয়ে যায়, একটা সাবকনসিয়াস মাইন্ড হয়ে যায়।
তো আনকনসিয়াস মাইন্ডে বডি রিফ্লেক্ট করে না, বা আমাদের সেন্সেস গুলো রিফ্লেক্ট করে না। যখন রাত্রিবেলা আমরা ঘুমাই তখন অনেক কিছু আমাদের সঙ্গে হয়, কিন্তু আমরা টের পাই না। নর্মালি এখন আমার যখন সেন্সেসটা রয়েছে, এখন আমার পুরো সেন্সেস পুরো অ্যাক্টিভ রয়েছে, তাই আমাকে কেউ এফেক্ট করতে পারছে না। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সেইভাবে কিন্তু চালনা করতে পারি না। সাবকনসিয়াস মাইন্ড নিজের মতন চলে। এইসব এনার্জিসরা সাবকনসিয়াস মাইন্ডটাকে আস্তে আস্তে ম্যানিপুলেট করার চেষ্টা করে। যে তুমি কিছুটা হলে পরে একটু এগিয়ে গেছিলে রান্না করার দিকে, এটাই সেই সাবকনসিয়াস মাইন্ডটাকে ম্যানিপুলেট করে তোমাকে সেই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তোমার যদি সেন্সেস গুলো অ্যাক্টিভেট না হতো সেই সময়, হয়তো তুমিও তার জায়গায় চলে যেতে পারতে। অন্য কাউকে হয়তো দেখা দেয়নি, তোমাকেই হয়তো দেখা দিচ্ছে। এটার পিছনেও কিন্তু অনেক কিছু থাকতে পারে। আর সবচেয়ে অবাক কাণ্ড যেটা বলি তোমাকে, যে বিট্টুদা খুব এই পাড়ার লোকেদের হেল্প করা, কেউ মারা গেল, কারোর শ্রাদ্ধ হওয়ার পয়সা নেই, পয়সা কালেক্ট করে পোড়াতে নিয়ে যাওয়া, তার শ্রাদ্ধ করা, এইসব খুব করতো। এবং ঠিক এক সপ্তাহ আগে শুনলাম যে একটি মেয়ে, ইয়াং মেয়ে, তার মানে তাকে হসপিটাল নিয়ে যাওয়া থেকে, তাকে পোস্টমর্টম করানো থেকে সমস্ত বিট্টুদা, মানে এমনকি যখন বিট্টুদার বডি নিয়ে যাওয়া হয়েছে, মর্গের লোকগুলো বলছে এরম কি করে করলো, এ তো গত সপ্তাহে এসেছিল অমুক মেয়েটাকে নিয়ে। তো আমাদের কাছে ভীষণ প্রশ্ন ছিল যে কেন বিট্টুদা এই ডিসিশনটা নিল বা কেন করলো, সেটা আজও রহস্য। তো আজকে বড় মামাও নেই, মামিও নেই, তো জানি না কেন। অনেক রকম সিচুয়েশন হতে পারে। যেই সিচুয়েশনটা ধরো তোমার সঙ্গে হচ্ছে, সেই সিচুয়েশনটা হয়তো তার সঙ্গে ঘটতে পারে। যে মেয়েটাকে নিয়ে গেছিল সেও তো একটা, তারও তো একটা প্যারানর্মাল, মানে একটা অ্যাবনর্মাল ডেথ হয়েছে। এবার তারও ওই আত্মাটাও লোনলি ফিল করছে, দেখছে যে এই ভদ্রলোক আমাকে কি করে নিয়ে আসছে, সবকিছু করছে, কানেক্ট করার চেষ্টা করছে, হয়তো সেইখান থেকেও হতে পারে। এমন ভিভিডলি ওটার বর্ণনা দিয়েছিল রাতে বসে, আমরা খাওয়া দাওয়ার পর বসে ডাইনিং টেবিলে আড্ডা হচ্ছে, বিট্টুদা এই গল্প শুরু করলো। আর সে এত ভয় পেয়েছিলাম না, মানে সালোয়ার কামিজের কালার থেকে, প্রিন্ট থেকে, মানে মনে হচ্ছে চোখে ভাসছে, এমন প্রমিনেন্ট ভাবে গল্পটা বলেছিল। লাস্টে বললো বিট্টুদা এবার চুপ কর, আমি আর ঘুমোতে পারবো না রাত্রিবেলা। তারপরের সপ্তাহে বিট্টুদা এই কাজ করে। তো সেই একটা ভীষণ প্রশ্ন যে কেন, বা নিজে যখন এই কাজটা এত সোশ্যাল ওয়ার্ক করতো, কি দরকার ছিল। যদি তার মধ্যে কোনো ডিপ্রেশন যদি নাই ছিল, তার পারিবারিক ভাবে যদি কোনো ডিপ্রেশন না হয়ে থাকে, তাহলে সে কোনো কারণে এরকম প্যারানর্মাল কোনো কিছু হলে পর এফেক্ট হওয়ার পরেই এই সিমটমস গুলো দেখা যায়। আমাদের সঙ্গে অনেক সময় এরকম প্যারানর্মাল জিনিসপত্র ঘটেছে, আমার লাইফের সঙ্গে ঘটেছে। কোথাও না কোথাও আমাদের সেন্সেস গুলোকে অ্যাক্টিভেট করতে হয়। এই যে অনেকে আছে, অনেকে মানে না স্পিরিচুয়ালিটিতে, আমরা তো অস্বীকার করতে পারি না যে আমাদের এই হিউম্যান বডিটা দুটো খুব জিনিস রয়েছে। একটা হচ্ছে আমাদের এই হিউম্যান বডিটা 5টা এলিমেন্ট দিয়ে তৈরি, যেটাকে পঞ্চতন্ত্র আমরা বলি, যে 5টা এলিমেন্ট দিয়ে আমরা তৈরি। বাংলা তন্ত্র মতো পঞ্চমুণ্ডির আসন হয়, সবকিছু কিন্তু 5টা করে। ইভেন ওয়েস্টার্ন অকাল্টও যদি আমরা যাই, উইচ ক্রাফটেও তারা একটা পেন্টাগন আঁকে, একটা স্টারের মতন। ওই 5টা এলিমেন্টের 5টা পয়েন্ট ডিপিক্ট করে 5টাই এলিমেন্ট, যেটা আমাদের তন্ত্র হিসাবে বা আমাদের বডিতে যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোকেই সেখানে কিন্তু ডিপিক্ট করা হয়। আর আমাদের থাকে 7টা চক্র, ঠিক আছে, মূলাধার থেকে নিয়ে আমাদের ক্রাউন চক্র অবধি মাঝখানে এই যে চক্রটা আছে, এই চক্র যত অ্যাক্টিভেট হতে থাকে না, তুমি স্পিরিচুয়াল যত হবে, তুমি দেখবে একটা বাচ্চা যখন 14 বছর বয়সে খুব ফ্রিকাল মাইন্ডেড থাকছে, খুব জলি থাকছে, ও যদি আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে থাকে এট দ্য এজ অফ 30-35 দেখবে খুব শান্ত, খুব ধীর স্থির, জিনিসগুলো ভালোভাবে অ্যানালাইজ করছে। তার কথাবার্তার প্যাটার্নটা দেখবে তার বয়সের থেকে 20 বছর উপরে এজেড লোকেদের মতন কিন্তু সে কথা বলছে সেইভাবে। অনেক লোকের আছে যাদের এরকম 7খানা চক্র কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, যার একটা নাম নিতে পারে নিম কারলি বাবা। তুমি যদি তার নাম শুনে থাকো, যে একই জায়গায় একই সময় দুটো জায়গায় কিন্তু উনি থাকতে পেরেছে, মানে দেখা দিয়েছে। ঠিক আছে, এটা আমার কথা না, এটা নেটে গিয়ে যে কেউ দেখতে পারে। অনেক আছে জানাশোনার মধ্যে যারা ওনার ভক্ত, অনেক ভক্ত আছে। ঠিক আছে, কেন আসতো? বিকজ ওইভাবেই উনি অ্যাক্টিভেট করা হয়েছে। তো এই চক্রগুলো যখন আস্তে আস্তে অ্যাক্টিভেট হয় না, 1টা 2টো 3টে, দেখবে তোমার মধ্যে অনেক স্পিরিচুয়াল জিনিসগুলো জেগে যায়, যেগুলো তোমাকে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থেকে কিন্তু আটকায়। আমার যখন কোনো গ্রোথ হয়েছে, আমার উপর অনেক সময় অনেক প্যারানর্মাল জিনিস অ্যাটাক করে, কারণ আমি এই লাইনটার সঙ্গে থাকি। অনেকের লাইফে এরকম প্যারানর্মাল ইনসিডেন্টস ঘটে, যেখানে আমরা যাই, গিয়ে তাদেরকে ক্লিনজ করে আসি। আমার কাজ হয়তো সেই আত্মাটাকে মুক্তি দেওয়া না, আমার হয়তো সেই ফ্যামিলিটাকে একটা ক্লিনজ করে দিলাম। বাকি কাজ আমার যে টিম আছে তারা ওইসব ক্লিনজ, মানে আত্মা রিলিজ করা বা এগুলো সব করে। বাট
কখনো আমরা গেলে পর আমাদেরও এফেক্ট হয়ে যায়, আমাদের ওই জন্য অনেক সময় স্পিরিচুয়ালি অনেক প্রোটেকশন নিতে হবে, স্পিরিচুয়ালি আমাদেরকে জাগরণ করতে হয়। এভরিথিং ইজ ওই 7টা চক্র আর 5টা এলিমেন্টকে আমরা ডিপিক্ট করি, আমরা কাজ করি। তবে একটা জিনিস আমি তোমাকে সবসময় বলবো, মায়া একটু ত্যাগ করতে হবে, ঠিক আছে? মায়া কেন ত্যাগ করতে হয়, সেই মানুষটা চলে গেছে। আর আমি যদি একটু পাস্টের দিকে যাই, অনেকেই জানে, ঠিক আছে, কৃষ্ণও একটা কথা বলে গেছিল যে তুমি যখন মারা যাবে প্রথম 13 দিন লোকে কান্নাকাটি করবে, তারপরে সবাই কিন্তু নিজের জগতে ফিরে চলে যাবে। একদম একদম। একটা সময় আসবে তোমাকে লোকে 13 ভুলেও দিনও যাবে। করবে কিনা ডাউট, এখন সময় কোথায়। সেটাই। এবার তাও আমাদের রীতি রিওয়াজ হিসাবে আমরা 13 দিনের পর্বটা করি, আর তারপরে অনেক রকম কর্মক্রিয়া করা হয়। তো সেই বললাম যে তোমার যে যারা লোকজন আছে যে তোমাকে ভালোবাসতো, যে তারা ওই 13 দিন পর, 15 দিন পর, 1 মাস পর কিন্তু তোমার সেই অ্যাবসেন্সটাকেও সে ভুলে তাকে মুভ অন করে যেতে হবে। একদম নালে যে মারা যায় সেও মুক্তি অনেক সময় পায় না, কারণ এই টানটা আটকে রাখে, একটা ওই টান একটা থাকে, তাকেও রিলিজ করে দিতে হয়। একদম একদম। আর রিলিজ করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তোমাকেও বলি যে যারা আমাদের জীবন থেকে চলে গেছে, ঠিক আছে, তাদেরকেও রিলিজ করে দাও। তাদের ফিজিক্যাল সেলফটাই তো গেছে, সোলটা তো আছে হ্যাঁ, এখনো, কিন্তু না? তাদেরকে সোলটাকেও তোমাকে রিলিজ করতে Release হবে, কারণ করতে ওরা হবে। হয়তো সেই বার্থ নিতে পারছে না, হ্যাঁ, হয়তো সে কাছে আসতে পারছে না exactly. এই টানটার জন্য। কোথাও না কোথাও আমি সবাইকেই বলবো, আপনাদের সবাইকে বলবো, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট প্রে করুন যে যেন আবার একটা নতুন বার্থ পায়, আবার তার একটা নতুন লাইফ হোক। কারণ এনার্জি কখনো মরে না, এনার্জি তো ট্রাভেল করে ফ্রম ওয়ান বডি টু আনাদার বডি, তো তাকেও তার জায়গাটা দিতে হবে। আর যদি আমি একদম। আঁকড়ে ধরে বসে থাকি না, সেও মুক্তি পেতে পায় না। তো আর মুক্তি দেওয়ার জন্য তো উপরওয়ালা রয়েছে, তারই হাতে সবকিছু রয়েছে, সেই মুক্তি লাভের ব্যাপারটা। তবে আমরা চেষ্টা করব যে এই মায়া মমতাটা একটু ত্যাগ করে দিতে, ঠিক আছে, যাতে তাদের আফটার লাইফটা ভালো হয়। এই লাইফে তো তারা তোমাকে দিয়ে গেছে, তুমি সেই সুইট মেমোরিজ গুলো নিয়ে থাকো, একদম অ্যান্ড প্রে করো যে তারা যেন আবার একটা নতুন জন্ম পায়। নালে স্টাক হয়ে গেলে পর খুব নেগেটিভ জিনিস হয়, কারণ কি তাদেরও একটা কষ্ট হয়, তারাও একটা চ্যানেলে ফেসে যাচ্ছে, তারাও কিছু পাচ্ছে না, তো একটা খুব বিদিকিচ্ছির ব্যাপার হয়ে যায় তাদের জন্য। তো আমরা চাইবো যতটা তারা মুক্তি পেতে চায়। তবে শেষ করার আগে, তুমি একটা বই লিখেছো যেটা আমি শুনেছিলাম, তো একটু যদি বইটার ব্যাপারে বলো যে তোমার এই বইটাকে কিসের উপরে তুমি বেস করে লিখেছো? ওই যে তোমাকে বললাম, ছোটবেলায় ওই গ্রেভিয়ার্ডে যেতাম, টুমস্টোন গুলো দেখতাম। তো যখন একটুখানি মন খারাপ হতো বা মায়ের কাছে হয়তো বকুনি বেশি খেলাম, সেই দিনগুলোতে ওই সময় পেলে একটু গ্রেভিয়ার্ডে ঘুরে আসতাম। তো আমার গল্পটা অনন্যাকে নিয়ে, যে এই আমার মতো সিচুয়েশনে রয়েছে এবং সে গ্রেভিয়ার্ডে যায়, আবার গ্রেভ থেকে সোল গুলো এসে ওর সাথে কথা বলে এবং তাকে নানা রকম শিক্ষামূলক ঘটনা বলে তাকে বোঝায়। টিনেজার তো তাকে বোঝায় যে তোমার সাথে এটা হয়েছে, তোমার এটা মনে হচ্ছে তো, দেখো আমার সময় কিন্তু এটা হয়েছিল, আমি এটাকে এরম ভাবে সর্ট আউট করেছি। তো এই যে শেখা বা জীবনের সাথে খাপ খাইয়ে বড় হওয়া, সেই শিক্ষাগুলো অনন্যা ওখান থেকে পায়। তো এইটা নিয়েই গল্প, উইসপার্স অফ কালিম্পং। জানো আমি কালিম্পং এ বড় হয়েছি, তো উইসপার্স অফ কালিম্পং এর বইটা কিন্ডেলে পাওয়া যাবে বা অ্যামাজন কিন্ডেলে। ইয়েস। সো আমার মতে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বুক। তো দেখা যাক। দারুণ। 3খানা স্পাইন চিলিং ঘটনা তোমার লাইফে, যেটা আজকে শুনলাম। আমার 3 নম্বর এপিসোড, মানে 3 নম্বর ঘটনাটা আমার মারাত্মক ভয়ের লেগেছে। হোপফুলি এরকম ঘটনা যেন তোমার সঙ্গে আর না ঘটে, এটাই প্রে করবো। তোমার কেমন লাগলো এপিসোডটা করে, এটা বলো। দারুণ, মন খুলে অনেকদিন পর গল্প করতে পারলাম। আর এই এই এক্সপিরিয়েন্স গুলো আবার, মানে অনেকদিন পর আবার বুঝলাম, মানে ফিলিং গুলো আবার এলো। তো এই লাস্ট বলছি, তোমার মেয়ে তখন খুব ছোট ছিল, তো তারপরে এতগুলো বছর হয়ে গেছে, তারপরে কিন্তু কখনো এনকাউন্টার হয়নি। যদিও আমি খুব স্ট্রংলি লাইফ আফটার ডেথ, স্পিরিট সবই বিলিভ করি, কিন্তু হয়নি। বোধহয় একটু এলিভেট হয়েছে নিজেরও নেচার অর চাকরাস বা যাই তুমি বলো, তো হয়নি আর এনকাউন্টার্স। দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো এপিসোডটা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানান। এই এপিসোড আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে আমাদেরকে জানান। দেখা হবে আবার আরেকটা নতুন এপিসোডের সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন আমাদের এই এপিসোড আর এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে
আবার একটা নতুন ভৌতিক পডকাস্টে সামনের শুক্রবার। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেসগুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।